সুপ্রভাত। শুরু করছি আজকের অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং। বলে না সাসপেন্স, গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিনেমা, কে যে আসল দোষী বা অপরাধী সেটা একেবারে শেষে বোঝা যায়। আমাদের বাস্তবিক জীবনে ধরুন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা পরিবারের প্রত্যেকের ভালো থাকা উচিত প্র্যাকটিক্যালি, কারণ সকলেই আলাদা আলাদা করে জ্যোতিষীকে দেখিয়েছেন বা কোনো একজন জ্যোতিষী বাড়িতে এসছেন, প্রত্যেকের হরোস্কোপ আলাদা আলাদা করে দেখেছেন, দেখে বলছে যে আপনাদের তো ভালোই যাওয়া উচিত, এই টুকিটাকি কিছু ঠিক আছে একটু এটার বা ওটার, মানে ওভারঅল ভালো, এত ভালোই চলছে। এবারে তাদের একটু মানে টাকা পয়সা হলো, নিজেরা হয়তো বাড়ি বানালেন নিউ টাউন বা ইত্যাদি ইত্যাদি জায়গাতে, কিংবা হয়তো ফ্ল্যাট কিনলেন একটা ভালো, তারা গেলেন সেখানে, এবং এই যাওয়ার পরের থেকেই দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। এবার জ্যোতিষী তাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখে তো বলেছেন আগামী 5-7 বছর আপনাদের ভালোই যাবে। ইন্ডিভিজুয়াল, খুব ভালো করে আমার কথাটা শুনবেন, মানে ব্যক্তি বিশেষ। আমাকে দেখে বলেছে হ্যাঁ খুব ভালো, আমার বউকে বলেছে খুব ভালো, ছেলেকে বলেছে খুব ভালো, তো এরকম প্রত্যেককে ইন্ডিভিজুয়াল বলেছে তো ভালোই, তো ভালোই। কিন্তু দেখা যাচ্ছে যে একটার একটা সমস্যা দেখা যাচ্ছে, মানে নিজেদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ভুল বুঝছেন ওয়াইফকে, ছেলে ভুল বুঝছে তার বউকে, তাদের যদি মেয়ে থাকে তাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কেন, কি হলো হঠাৎ? এইখানে গোয়েন্দা গল্পের কিন্তু জায়গাটা, রহস্যটা ভেদ করতে হবে। যে মানে অ্যাস্ট্রোলজার বলে যে প্রত্যেকের ভালো চলা উচিত, তাহলে কেন খারাপ চলছে? সেই সাসপেন্স উন্মোচন করতে যিনি আসবেন তিনি ডেফিনেটলি গোয়েন্দা না হলেও তিনি ব্যোমকেশ বা ফেলুদার একেবারে ভয়ঙ্কর ভক্ত, কিন্তু তাদের একটা আলাদা জগৎ রয়েছে, সেখানকার ফেলুদা বা ব্যোমকেশ কিন্তু তিনি আমার প্রিয় দেবাচার্যজি। ওয়েলকাম। সবাইকে নমস্কার। নিন সাসপেন্সটা ওপেন করুন। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে যে বাস্তুর মানে আলোচনা স্পেশালি বোঝাই যাচ্ছে যে মেন ব্যাপার হচ্ছে যে বাস্তুতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে পরে আমাদের লাইফে কী কী পাওয়াগুলো মানে না পাওয়াতে পরিণত হয়। বা একটা বাড়ি কিনলাম, আমি একটা ব্যবসায়ী, আমার ব্যবসা খুব ভালো মতো চলছে, আমি একটা বাড়ি কিনলাম এবং ওই বাড়িতে আমি যাইনি এখনো পর্যন্ত, জাস্ট রেজিস্ট্রি হয়েছে, কিন্তু কোথাও না কোথাও 1 মাসের মধ্যে এতটাই দোলাচল যে ব্যবসাটা করে ওই বাড়িটাই কিনেছিলাম সেই ব্যবসাটাই এখন মনে হচ্ছে একটা টানাপোড়েনের জায়গায় পৌঁছাচ্ছে। তো কারণটা কি? তো কোথাও সমস্যা তো নিশ্চয়ই আছে, কারণ এতদিন ঠিকঠাক ছিল না, কি আমার টাইম খারাপ, গ্রহ নক্ষত্র কী বলছে না, জ্যোতিষীও বলে যে গ্রহ নক্ষত্র ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, বা আমি সেই মতোই চলছি, তো সেখানেও আমার সমস্যা নেই, কিন্তু তারপর থেকে আমার সময়টা ডিস্টার্ব, আমার অর্থনৈতিক একটা প্রবলেম শুরু হয়েছে। আপনি দেখবেন যে বাড়িটা আপনি কিনেছেন সেই বাড়িটাতে হয় চৌহদ্দি আমরা যেটা বলি না, 4-5টা, তার ঈশান কোণটা কাটা আছে, হয় ঈশান কোণটা কোথাও না কোথাও কাটা আছে বা একটু বেঁকে ঢুকেছে, যে কারণে আপনার বাড়িতে সবসময়ই একটা জায়গা থাকবে যেখানে মানে অ্যাকচুয়ালি গৃহে ঈশ্বরের যে জায়গাটা সেই জায়গাটা কাটা। তো সেই জায়গাটা নিয়ে আপনার যখন সমস্যা হবে তো আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার বাড়িতে ইকোনমিক্যাল ক্রাইসিস, অথবা আপনার বাড়ির হয় সব থেকে বড়ো পার্সন যিনি আছেন বাবা হতে পারেন, বা সব থেকে ছোটো আপনার সন্তানের জায়গায় যে আছেন, তাদের দুজনের মধ্যে কেউ না কেউ ডিস্টার্ব পাচ্ছে শারীরিক জায়গা থেকে। তো এই জিনিসটা হচ্ছে প্রথম একটা পার্ট। দ্বিতীয় ব্যাপার, এবার আপনি ওই বাড়িতে চলে গেছেন, ওই বাড়িতে চলে যাওয়ার পর আপনার ব্যবসাটা তো ব্যবসার জায়গাতে নেই, আগে থেকেই আপনি বুঝতে পারছিলেন। দ্বিতীয় জায়গা হচ্ছে শারীরিক জায়গা, দুজনকে নিয়ে আপনাকে অ্যাটলিস্ট ভুগতে হবে। তৃতীয় হচ্ছে থার্ড নাম্বার পার্সন হচ্ছেন আপনি। কোথাও দেখবেন যে আপনার যা মানে কী বলবো টেম্পারমেন্ট ছিল সেটা আস্তে আস্তে যেন বাড়ছে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা কোথাও না কোথাও একটু তিক্ততায় পরিণত হচ্ছে। ঈশান কোণ কাটা থাকলে কতটা বড় সমস্যা হতে পারে সেটা বোঝালাম। দ্বিতীয় জায়গা হচ্ছে, অনেক সময় আমরা বলতাম যে আগেকার দিনে বাস্তুতে জোড়া সাপ থাকতো সবসময়, তো আমরা আজকের ডেটে দেখুন এইসব বিশ্বাস বা অবিশ্বাসের তর্কে আমি যাব না, কিন্তু দেখবেন একটা বাড়িতে দীর্ঘদিন আপনি বসবাস করেছেন, কখনো কিছু হয়নি, কিন্তু ইদানিং ছেলের বিয়ে দিয়েছেন বা বৌমা এসছে সংসারে, তারপর থেকেই কোথাও না কোথাও একটা সমস্যা, কিংবা তার থেকে 6 মাস পর থেকে একটা সমস্যা, এবং 2 ভাইয়ের মধ্যেও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। যদি বৌমা আসে, স্পেশালি আমি ধরে নিচ্ছি শাশুড়ি বৌমার মধ্যে ইতিহাসটা কি, সেখানে সবসময় কিছু না কিছু সমস্যা হতে পারে, আমি মেনে নিচ্ছি।
দুই ভাই, বাবা, বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বারের সাথে ওই মহিলাকে একজন বৌমার জন্য তার ছেলের সাথে সমস্ত রিলেশনটা যেন ঘেটে একদম হয়ে রয়েছে। তো তার রিজনটা কী আছে? কোথাও আমরা ভাবি যে শুধুমাত্র সেই জায়গাটা না, অবশ্যই তার মধ্যে যে দুটো থাকে তার মধ্যে একটি হয়তো কোনো কারণে মারা গেছে বা বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে গেছে, নিজের জায়গা ছেড়ে চলে গেছে, যে কারণে কিন্তু সমস্যা হতে পারে। এবার এগুলো কি ব্যালেন্স করার জায়গা নেই? ব্যালেন্স করার বিভিন্ন জায়গা আছে। আগে কারণগুলো কি সেগুলো আমার মনে হয় জানা উচিত। দেখবেন একই বাড়িতে 3 ভাই রয়েছে, ছোটোবেলা থেকে এক আত্মা এক প্রাণ, যেই একটু বড় হলো বিয়েও করতে হবে না, তার আগে দেখবেন যে কোথাও এমন একটা সমস্যা এসে গেল, 2 ভাই আরও এক ভাইয়ের মুখ দেখছে না, দুজনের মতো, পরবর্তীকালে সেই দুজনের মধ্যে সমস্যা। পরপর বাড়িতে দেখবেন 3টে দরজা আছে, 3টে দরজা থাকলে সম্পত্তি রিলেটেড ব্যাপার বা যাই হোক না কেন, এই জিনিসগুলো আপনাকে পেতেই হবে। ভাইদের মধ্যে একটা মানে 3টে দরজা আপনি বলছেন কি লম্বা করে 1 নম্বর একই সমান্তরালে থাকবে, ক্লাসরুমের মতন পরপর হ্যাঁ 3টে হ্যাঁ, সেই এরকম থাকুক বা এরকম থাকুক, হ্যাঁ। ব্যাপারটা সেটা না, কিন্তু একই রোয়ে একই রোয়ে যেন না থাকে। যদি থাকে তাহলে আপনার বাড়িতে সমস্যা পেতেই হবে। বিয়ে হলো, বিয়ে হওয়ার পর দেখা গেল দীর্ঘ 8 বছর 10 বছরের রিলেশন, বিয়ে হলো, প্রেম বিয়েতে পরিণত হলো, সমস্ত কিছু হলো, কিন্তু তারপর গিয়ে দেখা গেল যে হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 3 দিন পর থেকে ঝামেলা। কি না, মেয়ে মাঙ্গলিক আছে, নিশ্চয়ই তার জন্য এই প্রবলেম হয়েছে। জ্যোতিষীর কাছে গেলেন, জ্যোতিষীও বিভিন্ন ধরনের বোঝাবেন আপনাকে, কিন্তু তা সত্ত্বেও গিয়ে খেয়াল করে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের বেডের ঠিক সোজাসুজি, এটা যদি বেড হয় বেডের সোজাসুজি আয়না রাখা আছে, আয়নায় যার প্রতিচ্ছবি পড়ে সেটা কোনো কারণে মেয়েদের কাছে ভালো রিটার্ন হয়ে আসতে পারে না। তো স্পেশালি এই জায়গাগুলোকে যদি খেয়াল করা যায়, আমার মনে হয় যে বাস্তু সম্পর্কে যে ধরনের চিন্তা ভাবনা বা ভয় থাকে বা যে জিনিসগুলো আমাদের লাইফে ডিস্টার্ব করতে পারে, উত্তরে যদি কল থেকে আপনি দেখবেন স্পেশালি নর্থে, আপনি বাড়িতে সেভিংস কি জিনিস জানবেন না, আপনি বহু অর্থ কিছুতেই রাখতে পারবেন না। সেভিংস কী করে জলে কনভার্ট হবে সেটা একদম রেডি হয়ে থাকবে, কিন্তু সেভিংসটা কোনো কারণেই কিন্তু সেভিংসের জায়গায় থাকবে না। এইগুলো যদি ঠিকঠাকভাবে রাখা যায় না, মানে দেখা যায় না, তো আমার মনে হয় যে ভালো থাকার অবশ্যই একটা জায়গা থাকে। এবং আমার মনে হয় দেখুন, জ্যোতিষীর কথা শুনে প্রতিটা জায়গায় কেউ হয়তো বাস্তু নিয়ে অনেক বেশি কাজ করেন, তার কাছে যান, গিয়ে অ্যাটলিস্ট বাড়ির যে সমস্যা আছে সেটাকে মেটান। কেউ থাকেন তন্ত্রমতে, সাবজেক্টগুলো টোটালটাই আলাদা এবং ডিফারেন্ট। হ্যাঁ, এটা কখনোই নয় যে যে তন্ত্র করছে সেই আপনার জ্যোতিষী হয়ে গেল, এগুলো সম্ভব না। এগুলো কি বলবো, আমি বলবো আপনাকে, আমি দুটো ঘটনা আপনার সামনে তুলে ধরবো যেটা আপনি উত্তর দিতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং, মানে টেরিফিক ইন্টারেস্টিং, মানে হাতের মুঠোর মধ্যে পাবেন। তার আগে একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ, একটু জোরে বলবেন। নমস্কার, আমি অশোকনগর থেকে বলছি। বলুন। আমি একটু নিজের সম্পর্কে দেবতার কাছে জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, 29শে নভেম্বর। আমার মাঝখানে একটা কথা আছে দিদি ভাই, হ্যাঁ খারাপভাবে নেবেন না, আমি কোনোদিনই কাউকে বলিনি, আজকে হয়তো ফার্স্ট টাইম টিভিতে বলছি। শুধু নিজের সম্বন্ধে জানাটা কেন, গ্রহগুলো সম্বন্ধে তো আপনাদের প্রশ্ন থাকা উচিত না, যে এত আলোচনা হয়, এত কিছু হয়, আমি এতগুলো পার্ট নিয়ে আলোচনা করি। টিভিতে আগে কেউ কখনো শুক্র মঙ্গলকে স্পেসিফিকেশন করে ভাগ করে দেখায়নি যে এগুলো থাকলে পরে কেন প্রবলেম হতো। তো এত আলোচনা হয়, এই আলোচনার মধ্যে থেকেও তো কিছু প্রশ্ন বেরোয়। আপনারা শুধু নিজের সম্বন্ধে বা ছেলে মেয়ের সম্বন্ধে জানতে চান কেন? এগুলো তো নর্মাল গ্রাউন্ড লেভেলের চ্যানেলে যা মানে যেগুলো হয়ে আসতো কন্টিনিউয়াসলি সেগুলো। এবারে নিজেকে প্রমাণ দেওয়ার ব্যাপার থাকে, তার জন্য আমার মনে হয় যে এই ফোন ও ফ্রেন্ড ব্যাপারটা থাকতো, বা ওই আপনাদের ফোনগুলো অনলাইনে নেওয়া হয়। নতুন কিছু প্রশ্ন করুন না, একই টাইপের যদি আমি কন্টিনিউ বলতেই থাকি ভালো লাগবে বলুন তো? দীর্ঘদিন কখনো মনে হবে এই ভদ্রলোকের প্রোগ্রাম আর দেখি একঘেয়ে হয়ে যাবে? কিছু প্রশ্ন এমন করুন না, নিজের সম্বন্ধে জানাটা প্রত্যেকে জানতে চাই। আপনি আলাদা হলেন কি করে? আপনার গলার আওয়াজ শুনে আমার মনে হলো যে না, আপনাকে বলা যেতে পারে, তার জন্য আমি আপনাকে জাস্ট কথাটা বলছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার করি। হ্যালো দিদি। হ্যাঁ বলুন। আপনি একটু জোরে হবে সাউন্ডটা, একটু জোরে। আপনি ফোনটাকে এইখানেই মনে কম আছে বক্সে। আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন তো। না উনি ওনার সম্বন্ধে জানতে চেয়েছেন, আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ। না আপনারটা আমি অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই। তবে নেক্সট টাইম যদি কখনো আমার প্রোগ্রামে ফোন করেন, অ্যাটলিস্ট কি আলোচনা হচ্ছে সেই আলোচনার ভিত্তিতে কিছু প্রশ্ন করুন, যেগুলো নিয়ে আমি উত্তর দিতে যেন ভালো লাগে আমার।
দেখা যাক। আশা করি next time আপনি ধরনের মাথায় প্রশ্ন থাকে, থাকলে দেখা আমি যাক। নিশ্চয়ই করবো আপনাকে। অবশ্যই, যদি অবশ্যই। কোনোদিন সুযোগ পাই জীবনে আমি নিশ্চয়ই আপনাকে এটা করবো, এটা আমার মাথায় থাকলো। একদম আমার বিশ্বাস আপনি বড় করবেন। সুন্দর বলছেন হ্যাঁ, কিন্তু। নিশ্চয়ই। একদম, হ্যাঁ আমি তো বললাম ওনার গলার শুনে আমি ওনাকে হ্যাঁ, কথাটা মানে এটা বললাম। হয়তো অন্য কেউ হলো উনি বলতেন না, বলতেনই কিন্তু আপনার না। কণ্ঠস্বর শুনে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব পাওয়া গেছে। হ্যাঁ, সত্যি আমি হ্যাঁ, জ্যোতিষ না, অবশ্যই অবশ্যই। আমি জ্যোতিষ নই, আমি কাল্টিভেট করতে পারবো না যেটা উনি পারবেন। বলুন আপনার ডেট অফ বার্থ। 29 নভেম্বর 1991। টাইম টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15। কোথায় জন্ম? বারাসাতে জন্ম। কি নাম? আমার নাম রূপসা দাস। রূপসা। হুম। রূপসা অনেক ছোট আমাদের থেকে। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে হ্যাঁ। 91 তুমি করে বলি। নিশ্চয়ই দাদা। ফ্রাইডে জন্ম, শুক্রবার জন্ম, সিংহ রাশি, মীন লগ্ন, জানা আছে? না দাদা, জানা ছিল না আর কি। ওকে ওকে, সিংহ রাশি, মীন লগ্ন, নবমী কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, নরগণ। আচ্ছা, সিংহ রাশি লোকে বলবে একটু রাগ আছে, ঠিক আছে, কিন্তু মীন লগ্ন এই মুহূর্তে টাইমটা হয়তো রূপসা তোমার সাথে যাচ্ছে না, কোথাও না কোথাও একটু ডিস্টার্ব পাচ্ছ। এবং সবথেকে বড় কথা হচ্ছে নবমী কৃষ্ণপক্ষের জন্ম, লাইফে সমস্ত কিছু পাবে, এমন কিছু থাকবে না যেটা লাইফে পাবে না। যে যে জিনিসগুলো এক্সপেক্টেড, তুমি যেগুলো এক্সপেকটেশন রয়েছে তোমার লাইফে, প্রতিটা জিনিস ফুলফিল হবে, এটা আমার গ্যারান্টি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেটের ছাড়বে কি? না সব তো পেলো, যাবে, যাওয়ার এমন জায়গা। এমন এমন যাওয়ার জায়গা নেই, ভালো ভালো মেয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একমাত্র পেটের একটু সমস্যায় ওকে লাইফে ডিস্টার্ব দিতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে বৃহস্পতি চন্দ্র লাইফে ওর জন্মছকে একসাথে বসে রয়েছে, মানে কী বলবো, সর্বাঙ্গীন ক্ষেত্রে ওর সার্বিক উন্নতি বলতে পারি আমি, মানে প্রতিটা জায়গাতেই নাম যশ এটা অবশ্যই থাকবে। লগ্নের 2nd 3rd 4th হাউস। আচ্ছা, মাতৃস্থানে কেতু বসে আছে বলে মায়ের সাথে একটু মাঝে মধ্যে রিলেশনটা ডিস্টার্ব হবে। 5th 6th হাউসে বৃহস্পতি বলে বৃহস্পতির জায়গাটাতে যতটা ওর এক্সপেক্টেড হয়তো ততটা পায় না, কিন্তু কমপ্লিট হয়। 7th হাউসে শুক্র অবশ্যই খুব ভালো, সুন্দরের পূজারি। আচ্ছা, অষ্টম কিছু নেই, নবমে হচ্ছে রবি মঙ্গল, চোখ নিয়ে একটু ডিস্টার্ব পাওয়া উচিত। আচ্ছা, দশমে হচ্ছে বুধ রাহু। আচ্ছা, একটু মানসিকতা চাঞ্চল্য থাকে মাঝে মধ্যেই। শনি সক্ষেত্রী। ওভারঅল জন্মছক খুব ভালো। কি নিয়ে প্রশ্ন, চাকরি কবে হবে? হ্যাঁ হ্যাঁ দাদা, একদম সাবাস সাবাস। না 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 না, একদম শুক্র যেখানে বসে রয়েছে, ট্যালেন্টেড মেয়ে, ওর আবার ও যদি এই প্রশ্নটা করে আমার মনে হয় ও বোকামো করবে। কিচ্ছু না, জাস্ট ওয়েট করো টাইম। তোমাকে এখন ভগবান একটু রেস্ট নিতে দিয়েছে, এই সময়টা রেস্ট নিয়ে নাও, তারপর থেকে যা পরিশ্রম করবে লাইফে চিন্তা করতে পারবে না, যথেষ্ট কাজের মধ্যেই থাকবে এবং যথেষ্ট উন্নতি আছে লাইফে। পারলে পরে হ্যাঁ বলছি যে আপনার এই ইয়েতেই বলছি, যদি কিছু মনে না করেন, আমি কি অকাল সায়েন্স বা মানে এই জ্যোতিষ শাস্ত্রটাকে কি নিজে শিখতে পারবো, শিখে রপ্ত করতে পারবো? হ্যাঁ, না করে ভিন্ন ধরনের প্রশ্ন। হ্যাঁ অবশ্যই, ভালো লাগলো। হ্যাঁ, তো ভিন্ন প্রশ্ন। একদম একদম একদম। হ্যাঁ, সবাই তো বলে আমি ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো। ফার্স্ট টাইম কেউ একজন বলছে টিভিতে জ্যোতিষশাস্ত্র নিয়ে এগোতে পারবো নাকি। একদম শাস্ত্র নিয়ে এগোনোর ব্যাপার নেই, শাস্ত্র নিয়ে ইচ্ছার প্রয়োজন থাকে, ঠিক আছে। শাস্ত্র নিয়ে তো কোনো ইউনিভার্সিটি তোমাকে ডিগ্রি দেবে না, বাস্তব যেটা। তার মানে তোমার এগোনোর ইচ্ছেটা আছে নাকি, যদি তুমি এগোতে চাও তাহলে 100% এগোতে পারবে। আমি বললাম যে তোমার মানসিকতাটা একটু হলেও ডিফারেন্ট, তোমার বৃহস্পতি চন্দ্র খুব কম মানুষের থাকে। হ্যাঁ, General বলবো না থাকে না, থাকে না এটা বলবো না, থাকে কম মানুষের থাকে, সমসপ্তমে থাকে। তো তারা জীবনে উন্নতি করবে, নাম করবে। তুমি করো, ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, ভালো করে যদি মানে শিক্ষাটাকে রদ করতে পারো, নিজের মধ্যে নিতে পারো, তাহলে দেখবে আগামী দিন তুমি খুব ভালো একজন জ্যোতিষী হচ্ছে, এবং হয়তো সিটিভিএনের মধ্যে চ্যানেলে তুমি এসে বসে গেছো, বা এর থেকেও ভালো জায়গায় যদি হতে পারে সেখানেও তোমাকে মানুষ দেখতে পারে। ঠিক আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। ঠিক মানে আছে। আমি বুঝতে পারিনি, কিন্তু আমি আপনার অনুষ্ঠানটা দেখেছি, ভালো হ্যাঁ, তো লাগে। আপনি তো ভিন্ন ধরনের প্রশ্ন করলেন, নো একদম। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি বললাম যে আশা করি দাদাগুলো আমাকে আপনাকে ধন্যবাদ জানিয়ে বাকি দর্শকদেরকে বলি যে এরকম ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে দেখবেন অসাধারণ উত্তর আসবে। যেটা এখন দুটো বোমা ফাটাই। প্রথম বোমাটা হচ্ছে, আপনি একটা কথা বললেন যে জোড়া বাস্তু সাপ। একদম। ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা
যা স্রষ্টা সত্যজিৎ রায় পথের পাঁচালী, এখনো পর্যন্ত ওটাকে কেউ ছুঁতে পারেনি, কবে তৈরি হয়েছে। সেটাতে অপু দুর্গার সংসার মানে সর্বজয়া এবং তার হাজবেন্ড একবারে তছনছ হয়ে গেল, মেয়েটা মারা গেল, স্বামীর দেখা নেই, পিসিটা মরে গেল, মৃত্যু 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 মৃত্যু। অবশেষে বাবা ফিরে এলো, তিনি কিছু রোজগার করে এসছেন, কিন্তু এই বাড়িতে আর থাকবেন না। তো এই বাড়ির থেকে ছেলে অপু এবং তার মা সর্বজয়াকে নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। শেষ দৃশ্যটা কজন লক্ষ্য করেছে জানি না, আবারও বলি ভারতবর্ষ সর্বকালের শ্রেষ্ঠ ছবি, একটা বাস্তু সাপ বাড়ির মধ্যে ঢুকছে, অর্থাৎ সাপটা ছিল না। তাহলে ছিল না বলেই কি এদের জীবনে এত তোলপাড় হলো? মিনিংফুল সত্যজিৎ রায়ের ছবি, কিন্তু আলতু ফালতু লোকের না 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 না, একদমই না। এবং এবং দ্বিতীয় জায়গা হচ্ছে হয়তো তাই, এবং কি বলবো, হঠাৎ সাপটা দেখালেন কেন উনি? এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, মানে শাস্ত্র। আপনি বললেন তো এইমাত্র। বাস্তব, আমি তো বলছি, এখনো বলছি, জোড়া সব প্রতিটা বাড়িতে থাকে, এবং আমাদের বাস্তু পুজো হতো একটা সময় প্রতি মানে নিয়ম করে। তো সেই জায়গাটাতে যেন তারা শান্ত থাকে, তারা সুস্থ থাকে, তারাও ভালো থাকে। তো সেই হিসেবে আমাদের প্রার্থনা থাকতো। আজকের ডেটে দেখবেন ফ্ল্যাট কালচার হয়ে গিয়ে সেই জিনিসগুলো নেই। বাড়িতে ইয়ে দেওয়া হতো, জায়গায় জায়গায় সরে দেওয়া হতো, আলপনা দেওয়া হতো, তো প্রতিটা জায়গা থাকতো। এবং আমার মনে হয় যে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট আমাদের লাইফে, পুজো পাঠ সবসময় করতেই হবে বা সবসময় করবো এরকমটা নয়, কিন্তু হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে না করারও কোনো কারণ নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে যে যে জিনিসগুলো নিয়ে প্রবলেম, যদি কোনো কারণে বিবাহিত জীবনে সমস্যা আসে, তাহলে ডেফিনেটলি জানবেন যে রাত্রের রিলেশনটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকে, কিন্তু সকালবেলা হতেই দুজনের মানে দুজনকে সহ্য করতে পারছেন না, একটা ডিস্টারবেন্স। আপনি জানবেন আয়নাটা আপনার ঘরের একটা কাল, সেটাকে হয় ভালো করে ঢেকে রাখুন অথবা সরিয়ে ফেলুন। শুধু তাই নয়, যে মৃত্যু নিয়ে কথা বললেন, আমি এটা নিয়ে একদমই কথা বলতে চাই না, কিন্তু আমার দেখা ইদানিং লাস্ট 4-5 দিনে আমি এরকম বহু দেখেছি, একটা বাড়িতে 1 বছরের মধ্যে 4 থেকে 5 জন মারা গেছে, এবং ফ্যামিলিটা যথেষ্ট বড়, এবং সেইখানে ডিস্টার্ব। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাড়ির সদর দরজার ডিস্টার্ব রয়েছে, বাড়ির উত্তর দিকটার ডিস্টার্ব রয়েছে, বাড়ির ঈশান কোণটা কাটা রয়েছে। আমি যখন বাড়িটাতে যাই তখন আমি বললাম যে কতদিন আগে নিয়েছিলেন? বেশি দিন আগেও তারা নেননি, খুব বেশি হলে 2.5 থেকে 3 বছর। তার মধ্যেই এই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটতে আরম্ভ হয়ে গেছে যখন, তখন তাদের মনে হয়েছে। এবং আমার কাছে ওই বাড়িটার রেকটিফিকেশনের কোনো জায়গা স্পেশালি মনে হলো যে নেই, যে আমার মনে হয় যে উনি ভেঙে তৈরি করবেন, যাই করুন, পয়সা হয়তো ওনার কাছে আছে, কিন্তু আমার মনে হয় সবথেকে ভালো জিনিস হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু অদ্ভুত, আপনার এই বাস্তুর সাপের কথাটা যে বললেন না, আমার মানে স্পার্ক দিয়ে উঠলো এবং আমার মাথায় বনবন করে ঘুরতে লাগলো যে কি সাংঘাতিক কথাটা বললেন, যেটা আমরা দেখেছি বিশ্বের শ্রেষ্ঠ সেটা আজকে দেবাচার্য বলেন। দেবাচার্যর কাছে প্রশ্ন নাম্বার 2, আপনি এমন কথা বললেন যে বাস্তু এক্সপার্ট হওয়া মানেই তাকে তন্ত্র জানতে হবে, এটা জানতে হবে, ওটা জানতে হবে, এত এক্সপার্টির লোক কম। কিন্তু তবু আপনাকেই বলবো, এক ভদ্রলোক একটি ফ্ল্যাট বাড়ি, আগে সেটা বাড়ি ছিল, পরে প্রমোটারকে দিয়ে দিয়েছে, ফ্ল্যাট উঠেছে। তো হওয়ার পর থেকে ফ্যামিলিটা ভালো যাচ্ছে না, তবে ছেলে বাস্তুর সমস্যা হতেই পারে। তন্ত্র বিশেষজ্ঞকে নিয়ে যাওয়া হলো, সর্বজ্ঞ সব জানতা কাউকে একজন, তিনি অনেক অং বং চং করে আলটিমেটলি ভদ্রমহিলাকে, যে বাড়ির সব থেকে বোকা, তাকে ডেকে বললেন যে সাংঘাতিক ব্যাপার, এই জমির তলায় মানে খুন করা কঙ্কাল রয়েছে, কেউ এখানে খুন হয়েছিল, এখানে এই খরচা ফরচা করে সে চলে গেল, কিছুই হলো না। তো আমি শুনলাম পরে যে বোকা মহিলার মগজে এটা আসলে যে ওটার জলা জমি ছিল, ওখানে খুন করে পোতার প্রশ্নই নেই, এটা একটা পুকুর টাইপের ছিল। আচ্ছা, তো সুতরাং এটা একটা ব্লাফ দিয়ে বেরিয়ে চলে গেল। এখানে আমার কথাটা হচ্ছে যে এই যে জমির তলায় কিছু থাকা বা না থাকা ইত্যাদিটা ডেফিনেটলি কাজ করে। নিশ্চয়ই পুকুরের তলায় কি আছে, অনেক দ্বীপ, অনেক বিশদ ব্যাপার। তো এগুলো কতটা ক্যালকুলেটিভ এবং এগুলো ব্যাপারে কতটা সতর্ক হওয়া উচিত মানুষের, যেটা আপনার মতন বাস্তুবিদরা ক্যালকুলেট করতে পারবেন না। মেন ব্যাপার, যদি পুকুর থেকেই থাকতো ওটা, ওই পুকুরের তলায় যদি কুম থাকে না, কুম আমরা মানে কুয়ো, সেই কুয়ো যদি মানে যেখান থেকে জলটা উৎপন্ন হয়, জলটা বাড়ে, অ্যাকচুয়ালি যত পুকুরের মৃত্যু হয় যাই হতো না কেন সমস্ত কিন্তু এই কুমেই, সেখানে লোকজনই থাকতো না। আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ।
তো সেই রকম জায়গাতে যদি বাড়ি হয়, আপনি জানবেন সেই বাড়িটার উন্নতি জীবনে থাকতে পারে না, বেশ। কমের ওপর একটা বাড়ি। দ্বিতীয় কথা, যদি এরকম কখনো কোনো রকম ডেট কেসের ব্যাপার থাকে এবং তার কঙ্কাল যদি বাড়ির তলায় থাকে, সব থেকে বড় কথা হচ্ছে আপনি সেই বাড়িতে রাত্রিবেলায় যাওয়ার পরেই কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফলো করবেন। তো সেক্ষেত্রে সব থেকে ভালো বাড়িতে যখন আপনি সন্ধ্যাবেলায় আমরা ধনুচিতে ধুনো দিই, সমস্ত কিছু দিই, এখন ওগুলো কমে গেছে, এখন সেটা ধূপকাঠিতে পরিণত হয়ে গেছে। কি বাজে হয়েছে। হ্যাঁ, এবারে আপনি দেখবেন যে আপনি যখনই দরজার সামনে দাঁড়িয়ে দেবেন না, হাওয়া যেদিকেই থাকুক না কেন, সেই যে ধূপের ধোঁয়াটা আগেকার দিনে মানুষরা দিত, কম্পালসারি ছিল প্রত্যেকের বাড়িতে। যে যে কোন দিকে ঢুকছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে না ঘরের মধ্যে ঢুকছে। যদি আমাদের কাছে ক্যালকুলেশনে সবসময় বলা হতো যদি ঘরে ঢুকছে তার মানে হচ্ছে বেটার, আর যদি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আপনাকেও এখান থেকে বের করে দেবে। যার এখানে জন্য ওই দেবতা- সময়টা আমরা পাকা বন্ধ রাখতাম। একদম দেবতা পর্যন্ত আপনি পাকা চালান, যাই চালান, কিন্তু ও ওর নির্দিষ্ট গতিতে। যেমন জগন্নাথ দেবের মন্দিরের যে পতাকা, আজ অব্দি কারোর ক্ষমতা আছে হাওয়ার বিপরীতে, এত ঝড়ঝঞ্ঝা গেল। এত যেদিকে হাওয়া হচ্ছে তার বিপরীত দিকে উঠছে। তো বাড়ির ধূপ দেওয়ার সময়টা সন্ধ্যার নিয়মেও ঠিক ওই মানে ওই হিসেবেই যেত। মর্গান হাউস বলে একটা হাউস যে আমরা জানি নর্থ বেঙ্গলে, এবং সেখানে লোকে টিকিট কেটে যেত। আমার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কথা শুনে অনেকের মনে হতে পারে যে দেবদার আজকে হলো কি, দেবদাজকে এইসব নিয়ে আলোচনা করছেন কেন। দেখুন, মর্গান হাউস স্পেশালি বিখ্যাত, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা যতটা জানি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। কালিম্পংয়ের ঠিক যেখানে মেন আমাদের যে মেজর জেনারেলের অফিস বিল্ডিং রয়েছে, বাংলো রয়েছে, তার থেকে বেরিয়ে গেলেই ডান দিকে গল্পের মাঠ, বাঁ দিকে হচ্ছে মর্গান হাউস। তো এই মর্গান হাউসে আপনি যখনই ঢুকবেন দেখবেন যে কোথাও না কোথাও, এবং রাত্রে থাকারও পারমিশন নাকি দেওয়া হয় না এখন, এরকম একটা জায়গায় গেছে। তো কেন দীর্ঘদিন যে বাড়িটা ফাঁকা থাকবে না, সেই বাড়িটা যদি আপনি কোনো কারণে কেনেন, আপনাকে প্রথম 3 মাস ডিস্টার্ব পেতে হবে, আপনি জানবেন, একদম চোখ বন্ধ করে। দীর্ঘদিন পড়ে রয়েছে একটা ফ্ল্যাট, দীর্ঘদিন বন্ধ হয়ে কেউ আসে না, যায় না, কেউ থাকে আসে না, যায় না, সেখানে ভূতের আড্ডা হচ্ছে। সেখানে আপনাকে কোথাও না কোথাও, হ্যাঁ, আমরা এবারে ভাবতে পারি যে এইসব কিছু নেই। আমি কখনোই বলবো না ভূত বলে কিছু আছে, কিন্তু আত্মা অবিনশ্বর, সে সবসময় স্পেস খোঁজে। যতক্ষণ না সে বডি পাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সে দেহ পাচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত বায়ুতে থাকবে। এবং ওই অবিনশ্বর অবস্থায় আপনার সাথে তার যদি দেখা হওয়াটা তো সম্ভব না। আত্মা, হাওয়াকে আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি। তো সেই অনুভবটা যখন আপনার বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যখন হবে, তখন আপনি আপনার একটা ফিল হবে। আপনি দেখবেন আপনার বাড়ির টাইম কল আপনি বন্ধ করে এসছেন, রাত্রিবেলায় অটোমেটিক্যালি খোলা। তো ডিফারেন্সগুলো দেখা বা বোঝা, এই জিনিসগুলো না স্টেপ বাই স্টেপ। নর্থ বেঙ্গলে গেলে পরে, আমি হয়তো নাম করে বলতে পারবো না, মূর্তি নদীর পাশে আপনি যে কটা ভালো রিসর্টে যান, মানে নাম বলা যাবে না, মানে ওদেরও ব্যবসার খাতিরে, কিন্তু কিছু না কিছু আপনার ওখানে গেলে উপলব্ধি হবেই। ঠিক, খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকে বললেন আমি তো অত বুঝতে পারিনি, না, একটু সুস্থ অবস্থায় থাকতে হবে। মূর্তি নদীর পাশে গেলে আমি অসুস্থ হয়ে পড়লাম, তা তো হবে না, একটু সুস্থ অবস্থায় থাকতে হবে। এবং আমার মনে হয় যে জিনিসগুলো বোধগম্য নয়, সেইগুলো আপনি দেখতে পাবেন এবং মনে করবেন, তখন রিয়েলাইজেশনটা তখন আসবে যে না, সত্যি এটা আছে, কিছু না কিছু আছে। আরেকটা কথা লাস্ট, এখানে মনে হয় বেহালা চেম্বারটা, বেহালা চেম্বারটা কিন্তু বিকেলে, আমি বারবার করে বলছি, বেহালা চেম্বার কিন্তু ওনার বিকেলে। তবে একেবারে পরিশেষে বলি, আজকের অনুষ্ঠান আমার মানে মণিকোঠায় থাকবে, অসাধারণ অনুষ্ঠানটি করলে। তবে এটাই শেষ নয়, এটা পার্ট 2 আসবে একদম। আপনারা, আমরা ইন্টারেস্টিং করব, কিন্তু আপনারা দেখবেন আমাদের 10:30 অনুষ্ঠান। অফিস থাকলে আচ্ছা, ইয়েতে বেহালাতে কবে যাচ্ছে? শুক্রবার দিন বিকেলে 5টা থেকে। আচ্ছা, আমি একেবারে পরিশেষে বলি, এই অনুষ্ঠান, দেবাচার্যের অনুষ্ঠান সাংঘাতিক ইন্টারেস্টিং আমরা করব। এই অগাস্টের গোড়াতেই আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। একদম। এগুলো মানে উপচারও কি আছে সেটাও আমি হয়তো আগামী দিন বলবো এবং দেখাবো কি করে করতে হয়। আজকে শুধু স্পেসিমেনটা দিয়ে ছেড়ে দিলাম, কি ভয়ঙ্কর কতগুলো উদাহরণ আসলো। এর থেকেও ভয়ঙ্কর উদাহরণ আছে আপনার বাড়িতে, যার জন্য আপনার সময় খারাপ যাচ্ছে। সবই আজকে শুনবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল দেখা হবে একদম একই সময়। নমস্কার।